এ কিরে, এ তো দেখতেছি রমজান। হায়রে, কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেইখানে রাত হয়। এই রমজানের সাথে দেখা হওয়ার কোনো দরকার ছিল? এখন রমজানের সাথে দেখা হয়ে গেল, এখন কি উপায়? ওর সাথে যে বাটপাড়িটা করছি, এখন তো ওই আমারে পাইলে আমার অবস্থা খারাপ বানায় ফেলাইব। লগে দেখি নিতাইও আছে। কিরে আলমগীর, অবশেষে তাহলে তোকে আমার কাছে ধরায় পড়তে হইল। অনেক দিন তো পালাইয়াছিলি। তুই কি জানোস না, এই রমজানের কাছ থেকে কেউ বাঁচতে পারে না? রমজানের সাথে যে বেইমানি করে তার রমজানের কাছে ধরা পড়তেই হয়। তুই কোন সাহসে আমার সাথে এত বড় বাটপারিটা করলি? বিশ্বাস কর দোস্ত, আমি তোর সাথে এমনিতেই এ বাটপাড়িটা করতে চাই নাই। আমি বিপদে পড়াই এই কাজটা করছিলাম। ওসি জব্বার বারবার আমারে টাকার জন্য প্রেশার দিতেছিল, তাই বাধ্য হয়ে আমি এই কাজটা করছি। ওই সমস্ত পক্ষর কথা বইলা কোনো লাভ নাই। বুঝলাম তরে ওসি জব্বার ফোন দিয়ে টাকার জন্য প্রেশার দিতেছিল, সেই জন্য তুই এই কাজটা করছস। তাহলে আমাকে বিষয়টা খুইলা বললি না কেন? ওই শালা আমার সাথে বেইমানি করছিল। 10 লাখ টাকা চাইছিল, আমি 8 লাখ দিছিলাম। আর 2 লাখ টাকা দিতে পারি নাই বইলা আমারে দইরা জেলখানায় বন্দি করে দিছিল। আজকে আমি জেলখানা থেকে জামিনে বের হইলাম। ডেন্ডি শাকিলের সাথে দেখা কইরা তারপর বিদেশে চলে যাইমু। ডেন্ডি শাকিল মানে? তুই কি এখন ডেন্ডি শাকিলের হইয়া কাজ করতেছিস নাকি রে? হরে রমজান, ডেন্ডি শাকিল ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার পর থেকে ওর সাথে কাজ করে যাইতেছি কিছুদিন যাবত। এর ভিতরে পুলিশের কাছে ধরা খাইলাম, তাই ভাবছি ডেন্ডি শাকিলের হইয়া আর কাজ করব না। যাক, তাহলে 100% কনফার্ম হওয়া গেল যে ডেন্ডি শাকিল এখন দেশে অবস্থান করতেছে। দেখি ওর কাছ থেকে ফুসলে বাসলাইয়া ডেন্ডি শাকিলের আস্তানা ঠিকানা নেওয়া যায় কিনা। শোন, তুই যদি আমারে ডেন্ডি শাকিলের আস্তানার ঠিকানা দিতে পারিস, কথা দিলাম তোর কাছ থেকে আমি যে টাকা পাই 1 টাকাও তোর কাছ থেকে নিব না। ডেন্ডি শাকিলের সাথে দেখা করাটা আমার খুবই প্রয়োজন। ওর সাথে জরুরি আমার কিছু কথা বলার আছে, তাই তুই ওরে আমার সাথে দেখা করার একটা ব্যবস্থা কর। তোর কাছে যত টাকা পাই সমস্ত টাকা মাফ করে দিব আমি। সত্যি বলতাছস তুই? আমি যদি তোরে ডেন্ডি শাকিলের সাথে দেখা করাই দেই, তাহলে তুই আর আমার কাছ থেকে কোনো রকমের টাকা চাইবি না? শুনবে, এই রমজান তোর মতো ফালতু জবান নিয়ে চলে না। রমজানের এক জবান। তোরে যেহেতু বলছি, অবশ্যই তোরে ডেন্ডি শাকিলের সাথে দেখা করাই দিলে সমস্ত টাকা আমি মওকুফ করে দিব। ওর সাথে দেখা করা আমার খুব জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই তাহলে আমার সাথে চলে, আমি তোরে ডেন্ডি শাকিলের রাস্তানা দেখাই দিতেছি। কি আর বলবো রমজান, বল। এসআই খালেক আমার কাছ থেকে এই পর্যন্ত 10 লাখ টাকা খাইছে, এখনো আবার ফোন দিয়ে 1 লাখ টাকা চাইতেছে। বিশ্বাস না হইলে তুই আমার ফোন নিয়া চেক করে দেখ। মাত্রই আমি এসআই খালেকের সাথে কথা বললাম। ওর সাথে কথা বইলাই গাড়িতে উঠছি, এর ভিতরেই তোরা ফলো করছস আমারে। তাই আগে আমি চিন্তা করছি যে বাবলু ভাইয়ের সাথে দেখা কইরা এই দেশ ছাইরাই পালাইয়া চইলা যাইমু। কে রে রমজান, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওই বলার সাথে সাথেই ওর সাথে চইলা যাইতে শুরু করলি। যদি ওইখানে যাইয়া কোনো ঝামেলা হয়,
ডেন্ডি শাকিল আমাদের দেখলেই তো আমাদের উপর আক্রমণ করে বসবো। শামসু ভাইকে বিষয়টা আগে জানানোটা দরকার ছিল না। না, এখনই না, ওর আস্তানার সামনে যখন যাব তখনই আমরা সুযোগ বুঝা আলমগীরে বাইদা ফালাইব। আর তখন শামসু ভাইকে বিষয়টা ফোনের মাধ্যমে বইলা ওইখানে অপারেশনটা পরিচালনা করবো। এখন যদি আলমগীর আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আর ডেন্ডি শাকিলের আস্তানার খোঁজ পাইব না। ওইটা যেভাবে হোক আমাদেরকে ইমার্জেন্সি খুঁজা বের করতে হইব। তোর মাথায় যে পরিমাণের হিটলারি বুদ্ধি, তোর সাথে কোনোভাবেই পেরে উঠবে না কেউ। চল দেখি কি হয়। আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট। ওয়ালাইকুম সালাম। ইকবাল আইস? তারা রইলেন ইকবাল, বসো। তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে আমার। এবার বলেন তো দেখি লিডার, কি হয়েছে এমন? হঠাৎ এত জরুরি ইমার্জেন্সি আমারে ফোন করে আপনার সাথে দেখা করতে বললেন কেন লিডার? কোনো জায়গায় কি কোনো সমস্যা হয়েছে লিডার? দেখো ইকবাল, আমার মনে হয় আমার দ্বারা আর জনতা পার্টি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না। জনতা পার্টির কোনো নেতা কর্মী এখন আমার কথা আর মূল্যায়ন দেয় না। যে যার যার মতো যা মন চাইতেছে তাই করতেছে। আমি যে জনতা পার্টির প্রেসিডেন্ট সেটা তো কেউই এখন মানতে চায় না। এইভাবে চলতে থাকলে তো আমি জনতা পার্টির নিয়ন্ত্রণ করতে পারবো না। কেন লিডার, হঠাৎ করে আপনি এই কথা বলতেছেন যে? কি হয়েছে লিডার? আমাকে ঘটনাটা খুলে বলেন। আমরা সকলেই তো আপনাকে সবসময় মান্য করে চলি, কে আবার হঠাৎ করে আপনার সিদ্ধান্তর বাইরে যায় কাজ করতেছে লিডার? শোনো ইকবাল, শামসুর কোনো সিদ্ধান্তই ইদানিং আমার পছন্দ হইতেছে না। শামসু সবসময় মন গড়া সিদ্ধান্ত নিতেছে। আমার কথার কোনো মূল্যই শামসু দিতেছে না। এইভাবে যদি শামসু সব কিছু নিজের মতো করে নিতে থাকে তাহলে জনতা পার্টি তো আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছি না। দেখেন লিডার, শামসু একটা বিতর্কিত নাম জনতা পার্টিতে। শামসু জনতা পার্টিতে আসার পর থেকেই জনতা পার্টিতে ভাঙন শুরু হয়েছে। শামসু জনতা পার্টিতে একচাটিয়া রাজত্ব করতে চায়। একটা কথা বলি লিডার, কিছু মনে করেন না। শামসু কিন্তু একটা সময় আপনাকেও মাইনাস করে জনতা পার্টির ফুল নিয়ন্ত্রণ নিয়ে নিবে। আমি অনেকবার শামসুর কথা আপনাকে বলছি, কিন্তু আপনি আমার কথার কোনো মূল্যায়নই করেন নাই। এখন দেখেন লিডার, শামসু দলে ঢোকার পর থেকে যেই ওর সামনে চোখের কাটা হয়ে দাঁড়াইছে তাদেরকে ওই সরিয়ে দিয়েছে, এবং কি দলের ত্যাগী নেতা মোল্লা গ্রুপের সবাইকে জনতা পার্টি থেকে বের করে এখন নিজের মতো চালাচ্ছে সব কিছু। দেখো, মোল্লা গ্রুপের বিষয়ে বলতে গেলে এখানে কিন্তু শামসুর দোষ নাই। মোল্লা গ্রুপ ওদের নিজেদের বেইমানির কারণেই আজকে ওদের কপালে এই পরিণতি। মোল্লা গ্রুপ গোপনে বিরোধী দলের সাথে মিলে আমাদের জনতা পার্টির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। এখানে শামসুর দোষ দেওয়া যাইব না। মোল্লা গ্রুপ তার নিজের কর্মফল ভোগ করতেছে। তবে আদালতের ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করব না। আদালত যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই সঠিক বলে আমি মেনে নিব। মোল্লা গ্রুপ যদি নিরপরাধ প্রমাণিত হয় আদালতে, তাহলে অবশ্যই ওরা বের হয়ে আসবে। আর শামসুর বিষয়টা দিন দিন বেড়েই চলেছে।
বড় একটা ব্যবস্থা করতে হবে। দেখেন লিডার, মোল্লা গ্রুপ কিন্তু আগে সব সময় জনতা পার্টির জন্য ত্যাগ স্বীকার করে গেছে। শামসু দলে আসার পর থেকেই শামসুর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই মোল্লা গ্রুপ গোপনে বিরোধী দলের সাথে হাত মিলিয়েছিল। এখানেও আপনাকে বুঝতে হইব যে মোল্লা গ্রুপ কেন এই কাজটা করলো। আমি বলি কি লিডার, মোল্লা গ্রুপের সব ভুল আপনি ক্ষমা করে ওদেরকে আবারও দলে নিয়ে আসেন। এতে করে আমাদের জনতা পার্টি বিশৃঙ্খলা মুক্ত হয়ে আবারও সেই আগের অবস্থানে যাবে। দলের বিভিন্ন নেতাকর্মী মোল্লা গ্রুপকে আবার জনতা পার্টিতে দেখতে চায়। আমি মনে করি মোল্লা গ্রুপকে জনতা পার্টিতে নিয়ে আসলে জনতা পার্টির জন্যই সেটা সবচাইতে ভালো হবে লিডার। শোনো ইকবাল, যদি দলের বিভিন্ন নেতাকর্মী মোল্লা গ্রুপের পক্ষে কথা বলে তাহলে অবশ্যই দলের স্বার্থে ওদেরকে আবারও দলে নিয়ে আসবো। এতে শামসু যা বলে সেটা আমার দেখার সময় নাই। আজকে বিকেলেই তুমি সকল সদস্যদেরকে নিয়ে মিটিংয়ের আয়োজন করো। সেখানে আমি মোল্লা গ্রুপ আর শামসুর বিরুদ্ধে সিদ্ধান্ত নিব। সকলেই যেদিকে মনোনিবেশ করবে আমিও সেই দিকেই কাজ করব। আমি দলের সভাপতি বইলা তো আর দলের সিদ্ধান্তের বাইরে কাজ করতে পারি না। আর শামসুর এই বেপরোয়া গতিও আমাদেরকে রুখতে হইব। তা না হলে শামসু ভবিষ্যতে আসলে জনতা পার্টির জন্য ভয়ঙ্কর একটা পরিণতি ডাইকা নিয়ে আসতে চলতেছে। আচ্ছা লিডার, ঠিক আছে, তাহলে আমি আজকে বিকেলেই সকলকে মিটিংয়ে উপস্থিত থাকার জন্য বলবনি। আপনি সেইখানেই মোল্লা গ্রুপ এবং শামসুর বিরুদ্ধে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েন। উঠলাম তাহলে এখন আমি লিডার। আসসালামু আলাইকুম। কি ব্যাপার মোল্লা ভাই, আপনি দেখি এইখানে বসে আছেন। আমি ওইদিকে আরো ক্যান্টিন দিয়া আপনাকে খুঁজতেছি। মতি আর আমি অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি কইরা কোনো জায়গায় আপনারে দেখতে পাইলাম না। অবশেষে দেখি আপনি এই জায়গায় বসে আছেন। তা কি ব্যাপার ভাই, হঠাৎ এই জায়গায় একা একা বসে আছেন কেন? না না হাজি, ভালো লাগতেছিল না তো, তাই এইদিকে আইসা একা একা একটু সময় কাটাইতেছি। তা কি হয়েছে হাজি, হঠাৎ করে আমারে খুঁজতেছো কেন এইভাবে? কোনো দরকার আছে নাকি হাজি? না না ভাই, অনেকক্ষণ যাবত তো আপনাকে দেখতেছি না, তাই মতি বলল যে ভাই কোথায় গেল, সেই জন্যই খুঁজতে বের হয়েছিলাম। তা ভাই, এখন আপনি এই জায়গায় বসে আছেন কেন? আজকে তো আমাদেরকে আদালতে তোলার কথা, তাই রেডি হইতে হইব না? 9টা পার হয়ে গেল। হাজি চলো রেডি হব। 10টার ভিতরেই আদালত বৈশা পড়বে, এর ভিতরে আমাদেরকে উপস্থিত থাকতে হইব। তাহলে কি করব বলো বাচ্চু? কাশেম টিভির পক্ষ থেকে তো ওদের লাইভ অনুষ্ঠানে আমাকে অতিথি হওয়ার জন্য বারবার ডাকতেছে। তা আপনার প্রতিপক্ষ হিসাবে কাকে আনতে চাইতেছে সেই সম্পর্কে কি কোনো কিছু বলছে? জনতা পার্টির সেক্রেটারি কোপা শামসুকে আমার প্রতিপক্ষ হিসাবে আনতে চাইতেছে ওরা। কি বলো, অনুষ্ঠানে কি যাওয়াটা আমার উচিত হবে বলে মনে করো তুমি? কি বলেন তরিকুল ভাই, সরাসরি ওই বাঘের মুখে যা পড়বেন? শামসু যে ভয়ঙ্কর লোক, ওর সাথে কথা বলতে হইলে তো হিসাব কিতাব কইরা তারপর কথা বলতে হইব। যদি মুখের ফাঁক দিয়া উল্টা পাল্টা কোনো কথা বের হইয়া যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, কথাটা মাথায় রাখেন। আমিও তো সেটাই চিন্তা করতেছি। সরাসরি
শামসুর মুখোমুখি হওয়াটা কি ঠিক হইব? যদি কোনো রকমের কোনো ঝামেলা হয়ে যায়, এর দায়ভার পরে কে নিব? তুমি কি বলো বাচ্চু? যদি ব্যক্তিগতভাবে আমার মতামত চান, তাহলে আমি বলবো এই অনুষ্ঠান আপনার বর্জন করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হইব। কারণ ওইখানে শামসুর মুখোমুখি হওয়াটা আপনার জন্য মোটেও ঠিক হইব না। কারণ শামসু খুবই ভয়ঙ্কর লোক। ওর সামনে কথা বলতে গেলে অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা উঠে যাইব। তখন যদি শামসুর মাথা গরম হয়ে যায়, তাহলে কিন্তু আবার আরেক বাড়তি ঝামেলা তৈরি হইতে পারে। তাই আপনার অনুষ্ঠানে না যাওয়াটাই ভালো। তাইলে তাই হোক, ওরা যতই বলুক, বিভিন্ন ব্যস্ততা দেখাইয়া ওদের এই অনুষ্ঠান স্কিপ করে যাইতে হইব। আমারও মন চাইতেছে না যে শামসুর মুখোমুখি যায়া কথা বলি। তরিকুল ভাই, আগামী দিন তো কাদের মোল্লা গ্রুপের হিয়ারিং এর ডেট। এবার কি ওদেরকে নরেশ উকিল কোনোভাবে জামিন করাইয়া বের করে নিয়ে আসতে পারবো? আমি তো সব রাস্তা তেলতেলা করে দিয়ে আইছি। এখন নরেশ উকিল বাকিটা করব। মনে হয় এবার ওদের জামিনটা হয়ে যাইতে পারে। কারণ জনতা পার্টির বেশিরভাগ নেতাকর্মী চাচ্ছে মোল্লা গ্রুপের জামিন যেন হয়। শুনলাম সভাপতিও নাকি আগের চাইতে সুর নরম করছে। আর সভাপতি যদি সুর নরম করে, তাহলে ওদের জামিন আর কেউ আটকাতে পারবে না। যদি চলে বলে মোল্লা গ্রুপকে আমরা জামিনে বের করে আইনা জনতা পার্টিতে আবার ইনভলভ করতে পারি, তাহলে শামসুর ক্ষমতা কিছুটা কমে যাবে। তখন আমরা আন্দোলন করে আরো মজবুতভাবে সরকারের ভিত্তি নড়াতে পারবো। সেজন্য আগে আমাদেরকে মোল্লা গ্রুপকে যেভাবে হোক জামিনে বের করে নিয়ে আসতে হবে। সেই জন্যই তো বাচ্চু এত দৌড়ধাপ পারতেছি। কোনোভাবে যদি মোল্লা গ্রুপকে জামিনে বের করে নিয়ে আসতে পারি, তাহলে সবচাইতে বেশি আমরাই লাভবান হব। তাই তো এত দৌড়ধাপ পারতেছি। ভাই চলেন তাহলে। নেতা কর্মীরা মনে হয় এতক্ষণে পার্টি অফিসে আইসা আমাদের জন্য অপেক্ষা করতে এসে। ওদের সাথে আলোচনা করতে হইব না? হ বাচ্চু, চলো বের হব এখন। কেরে লিয়াকত, তুই দেখি এখনো বাসায় বসে আসস। কয়টা বাজে সেই খেয়াল কি তোর আছে? আজকে ওনাদেরকে কোর্টে তোলা হইব না? আমাদের ওই জায়গায় তো উপস্থিত থাকতে হইব। তুই এখনো বাসায় কি করিস? ছেলে পেলে নিয়ে আমি চলে আইছি, তাড়াতাড়ি বের হ। আরে না রে দোস্ত, আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছি যে তুই আসলেই একসাথে বের হয়ে যাইমু। তার ছেলে পেলে কি পরিমাণ জোগাড় করছস? আজকে কিন্তু আদালত চত্বর পুরো পোলায় পান দিয়া বইরা ফালাইতে হইব। হাজি সিদ্দিক এবং মোল্লা গ্রুপের যে এখনো জনপ্রিয়তা এক বিন্দুও কমে নাই, সেটা সকলের সামনে আবারও প্রমাণ করে দিতে হইব। ওইটা নিয়ে তুই বিন্দু পরিমাণ চিন্তা করিস না। আমি আজকে অনেক ছেলে পেলে নিয়া তারপর বের হয়েছি। আদালত চত্বর পুরো ছেলে পেলে দিয়া বইরা ফালাইমু। মোল্লা গ্রুপের যে জনপ্রিয়তা এখনো কমে নাই, সেটা সকলের সামনে প্রমাণ করে দিবই। দেখি তারপর কোপা শামসু কি করে। মুরব্বীদেরকে আগে জামিন করায় নিয়ে আসি, তারপর শামসুর সাথে এবার আমাদের খেলা হবে। একদিকে বিরোধী দল, অন্যদিকে আমরা, আরেকদিকে ডেন্ডি শাকিল। দেখি শামসু এবার কি কইরা আমাদের হাত থেকে রক্ষা পায়।
শামসু আমাদেরকে অনেক জ্বালান জ্বালাইছে, এবার সময় আইছে পাল্টা জবাব দেওয়ার। এবার শামসুরে হারে হারে টের পাওয়াই দিব যে মোল্লা গ্রুপ কি জিনিস। ওইটা আবার বলা লাগে? ওইটা তো হইবই রে। তুই এখন আগে চালু করে বের হ, 9টা পার হয়ে গেছে। 10টার ভিতরেই ওনাদেরকে আদালতে তোলা হবে। ওনাদেরকে আদালতে তোলার আগেই আমাদেরকে আদালত প্রাঙ্গণে ছেলে পেলে নিয়ে যায় অবস্থান করতে হইব। আজকে আর কোনোভাবেই ওনাদেরকে রেখে আসবো না। দরকার পড়লে আদালত প্রাঙ্গণে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিব, তবুও যেভাবে হোক আজকে ওনাদেরকে মুক্তি করে নিয়ে আসবো। কিরে তোতা, কি অবস্থা তোদের? এইদিকে সব কিছু কি ঠিকঠাক আছে না কিরে? চাচা আইছেন? আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম চাচা। এইদিকের সব কিছুই ঠিকঠাক আছে চাচা, কোনো সমস্যা নাই। আপনি দাঁড়ায় রইলেন কেন চাচা? বসেন। তা মাস্টার, কি খবর? নতুন ডিসির সাথে শুনলাম মিটিং করতে তুমি শহরে গেছিলা। তা নতুন ডিসির সাথে মিটিং কইরা ফিরলা নাকি? হাবিব ভাই, নতুন ডিসির সাথে মিটিং করলাম। শামসু ফোন করে বলল তো নতুন একজন ডিসি পাঠাইছি বগুড়াতে, ওনার সাথে যায়া সৌজন্য সাক্ষাৎ করে আসেন। তাই যায়া একটু দেখা সাক্ষাৎ করে আসলাম, এই আর কি হাবিব ভাই। তা মাস্টার, নতুন ডিসির সাথে মিটিং কইরা কি বুঝতে পারলা? এই ডিসিও কি আগের ডিসিদের মতোই একই রাস্তায় হাঁটবে, না একটু অন্যরকম মনে হইল মাস্টার? হাবিব ভাই, ওই রকম ভাবে তো কথা বলি নাই। আজকে শুধু সৌজন্য সাক্ষাৎ কইরা পরিচয় পর্বটা শেষ করে আসলাম। আজকেই তো আর এত কিছু বোঝা যায় না। দেখা যাক সামনে কি হয়। যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি অন্যান্য ডিসিদের দেখানো পথে হাঁটে তাহলে ওনার অবস্থাও ওই একই রকম হইব। তবে মনে হয় হাবিব ভাই এইটা ভালোই হইব, কারণ শামসু নিজে চয়েস কইরা ওনারে বগুড়াতে পাঠাইছে। মনে হয় না অন্যান্য ডিসিদের মতো একই পথে হাঁটবে। 2-4 দিন কথা বললে তো আর বোঝা যাইব না। আস্তে আস্তে যখন সময় যাইব তখনই বোঝা যাইব যে এই ডিসি কেমন। তবে শামসু যেহেতু পছন্দ করে পাঠাইছে, আমারও মনে হয় ডিসিটা অন্যান্য ডিসিদের মতো হইব না। না বাদ দেন তো চাচা, প্রথম প্রথম সব অফিসারই একটু গরম গরম থাকে। 2-4-6 মাস গেলেই তখন আসল রূপটা সবার সামনে উন্মোচিত হইব। আগে 2-4-6 মাস ওনারে মন খুলে কাজ করতে দেন, তাহলে ওনার আসল চেহারাটা সকলের সামনে বের হয়ে আসব। সন্ততা, সবাইকে তো আর এক পাল্লায় তুইলা মাপলে হইব না। কারো না কারো ভিতরে ভিন্নতা আছেই। শামসু অনেক যাচাই বাছাই কইরা তারপরে ওনারে বগুড়ায় পাঠাইছে। আর শামসু খুব ভালো করে জানে যে বগুড়াতে যদি কোনো রকমের কোনো ঝামেলা হয় সেটার জবাবদিহি শামসুকেই করতে হইব। সেজন্য শামসু বগুড়াতে এমন কাউকে পাঠাবে না যার দ্বারা শামসুর কোনো ক্ষতি হয়। তবে দেখা যাক। আর প্রশাসনের লোকজনের কথা কি বলবো? আমাদের নিজেদের দলের ভিতরের লোকজনই তো নিজেদের দলের ক্ষতি করতেছে। কেরে তোতা, এখন পর্যন্ত কোনো চাঁদাবাজি বন্ধ হইতেছে না কেন? এখনো আমার কাছে এই সমস্ত রিপোর্ট আসে যে দলীয় চ্যাংরা প্যাংরারা নাকি বিভিন্ন জায়গায় চাঁদা তুলে বেড়াইতেছে। তরে যে আমি বারবার করে বলছি এই বিষয়গুলো তদারকি করার জন্য, তাহলে তুই কি করতেছস? এখন ওরা কিভাবে চাঁদাবাজি করতে পারে? আমি তো চাচা এই বিষয় নিয়ে তদারকি করতেছি। যেখানে যার নামে রিপোর্ট পাইতেছি তারে আমি সাংগঠনিকভাবে
সতর্ক করতেছি। তারপরেও যদি এরা শুধরায় না যায় তাহলে কি আর করব বলেন চাচা? আমি তো আর কম চেষ্টা করতেছি না সকলকে সঠিক পথে আনার জন্য। আবার নতুন করে কোন জায়গায় ঝামেলা হয়েছে চাচা? আপনার কাছে কে রিপোর্ট দিছে? ঘোড়ার ডিম তুই তদারকি করতেছস? সেদিন কেউ যে বাজারের ভিতরে চাঁদা তোলার জন্য যাওয়ার পর এলাকাবাসী 3টা ছেলেরে দইরা গণপিটানি দিছে, সেটা কি জানস? আর ওই 3টা ছেলে আমাদের দলীয় চ্যাংরাই ছিল, হাবিবুর মাস্টারের লোক। বল এই সমস্ত কর্মকাণ্ড যদি কইরা বেড়ায় তাহলে কি আর মান সম্মান থাকে? আর বিভিন্ন স্ট্যান্ডে সিএনজি, অটোরিকশা এইগুলো থেকেও চাঁদা তুলতেছে। পুলিশ কিছু বললে দলীয় পাওয়ার দেখায় পুলিশকে। শোন তোতা, একটা কথা সাফ সাফ বইলা দেই, যে দুর্নীতির সাথে জড়িত থাকবো সে যেই হোক না কেন, সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবি। এই সমস্ত চাঁদাবাজির কথা ওদেরকে বইলা লাভ আছে? যদি ওরা নিজেরাই এইখান থেকে বাঘের টাকা পায় তাহলে ওরা কিভাবে চাঁদাবাজি বন্ধ করাবে? এতে তো ওদেরই সবচাইতে বড় লস হয়ে যাইব। দেখো হাবিব, তুমি যে একটা ফলস কথা বইলা বসলা, তোমারে যদি এখন চাইপা ধরি, তুমি কি কোনো প্রমাণ দিতে পারবা যে আমরা কারো কাছ থেকে দুর্নীতির টাকার ভাগ নিতেছি? উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, নইলে কিন্তু নেতাকর্মীদের সাথে অপমানিত হইতে হইব। কথাটা বইলা দিলাম, ধৈর্যের বাদ ভাঙ্গা দিও না হাবিব। এই তোতা, কলেজ কমিটি সম্পর্কে তোর কাছে কোনো তথ্য আছে? রিয়াদ আর মনির যে ফাহিমার তাকিরে ক্যাম্পাসে যাইতে নিষেধ করছে, ওরে এত বড় পাওয়ার কে দিল আমাদের ছেলেপেলেদেরকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করে? এই কমিটি দেওয়ার পর থেকে চোখে পড়ার মতো কোনো কাজ করছে ওরা? কলেজের ভিতরে নানান রকমের অনিয়ম কইরা বেড়ায়, আর এইগুলো ছাত্ররা ধরলেই ওদেরকে ক্যাম্পাসে যাইতে নিষেধ করে। ক্যাম্পাস কি কারো পাপের সম্পত্তি নাকি? ওই কোন সাহসে ওদেরকে ক্যাম্পাসে যাইতে নিষেধ করছে রে তোতা? হ চাচা, আমিও একটু উড়ো উড়ো খবর শুনতে পারলাম, কিন্তু বিস্তারিত আলোচনা এখনো শুনি নাই। তবে আমার চাইতে শফিক চাচা এই সম্পর্কে ভালো বলতে পারবে। ওনার সাথে রিয়াদের কথা হয়েছিল, ওনার কাছ থেকে শুনেন ওইখানে মূলত কি ঘটনা ঘটছে। তাইলে শফিক ভাই, আপনি বলেন তো দেখি কি হয়েছে ওইখানে? রিয়াদকে এই পাওয়ারটা কে দিছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে যাওয়ার জন্য নিষেধ করে? না আপনি এই পাওয়ার ওদেরকে দিয়া দিছেন? মাস্টার, ওরা কিন্তু গ্যাঞ্জামটা আগে শুরু করে নাই। ফাহিমার তাকি আলগা মাপদুরি কইরা গ্যাঞ্জামটা বাড়াইতে গেছে। অনেকদিন যাবতই রিয়াদ আমারে বইলা আসতেছিল ওদের সাংগঠনিক কাজ কামে নাকি ফাহিমার তাকি সব সময় বাধা হইয়া দাঁড়ায়। ওরা হচ্ছে কলেজ কমিটির সভাপতি সেক্রেটারি। যদি ওদের কাজ কামে ফাহিমার তাকি বারে বারে ডিস্টার্ব করে তাহলে তো এটা নিয়ে বড় একটা ইস্যু তৈরি হইব। সেইটাই হয়েছে এখন। আপনি ওদের কাজ কামের কোনো খবর রাখেন? ওরা তো শুধু নামে সভাপতি সেক্রেটারি, কিন্তু সব জায়গায় সব রকমের প্রোগ্রামে তো ফাহিমার তাকি হ্যান্ডেল দেয়। ওরা রানিং কলেজ কমিটির সভাপতি সেক্রেটারি থাকতে বাইরে থেকে বিরোধী দলের চ্যাংরা প্যাংরারা আইসা কলেজের ভিতরে মিছিল মিটিং করে যায়, আর ওদের কোনো খোঁজ খবরই থাকে না। এই কমিটিটাই আমার দেওয়াটাই ভুল হয়েছে। অতি তাড়াতাড়ি এই মেয়াদ উত্তীর্ণ কমিটিটা বিলুপ্ত করার একটা ব্যবস্থা করতেছি। এই সমস্ত ফালতু চ্যাংরা প্যাংরা দিয়া দল চলবো না। এই শফিক ভাই যে কয়টা কমিটির ভিতরেই
হাত ঢুকাইছে, প্রত্যেকটা কমিটি গ্যাঞ্জাম বাইজা আছে। এই শফিক ভাইয়ের কোনো কমিটি ঠিক নাই মাস্টার। এবার নতুন কইরা সব কমিটি বিলুপ্ত ঘোষণা কইরা আবারও কমিটি দিতে হইব, তাছাড়া সাংগঠনিকভাবে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। এবার আর কোনো কমিটি রাখবো না, প্রত্যেকটা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিব। এই সমস্ত ফালতু কমিটি রাখার কোনো প্রয়োজনে আমি মনে করতেছি না। তখন হাবিব ভাইয়ার তোতা আমারে বলছিল বইলা আমি এই কমিটিটা দিছিলাম, কিন্তু এখন তো দেখতেছি ওনাদের কথায় কমিটি দিয়া অনেক বড় ঝামেলা টাইনে নিয়ে আইছি। সেলিম ভাই বসেন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার আছে আমার। শামসু, স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু আমি সব কিছু একবারে সেট আপ কইরা তারপর আইছি। সম্রাট এখন থেকে বাংলাদেশের নেক্সট আইজি। আজকে থেকে সম্রাট আইজির দায়িত্ব পালন করে যাবে। ভালো করছেন সেলিম ভাই। একটু আগেই সম্রাট আমার কাছে আইছিল, আমি ওরে স্বরাষ্ট্র দপ্তরে পাঠাইলাম যে দায়িত্বগুলো বুঝে নেওয়ার জন্য। অনেক লেন্দি হয়ে যাইতেছে, যত তাড়াতাড়ি সম্ভব সম্রাটে আইজি চেয়ারে আমাদের বসানোটা দরকার ছিল। যাক, অবশেষে তাহলে ওইদিকে ঝামেলাটা শেষ হইল। আপনি তাহলে সম্রাটকে সবকিছু বুঝিয়ে দিয়ে তারপরে এসেছেন। শামসু, আর কোনো ঝামেলা নাই। সম্রাট এখন থেকে আইজির দায়িত্ব নির্দ্বিধায় পালন করতে পারবো। আমি দেশের সব গণ্যমান্য উচ্চপদস্থ অফিসারদেরকে মিটিং করে বিষয়টা জানিয়ে দিয়েছি, আর সম্রাট ওনাদের সাথে এখন মিটিংয়ে বইছে। তুমি ডাকলা বইলা আমি আর ওই মিটিংয়ে অ্যাটেন্ড না কইরা সরাসরি তোমার সাথে দেখা করতে চলে আসলাম। তাই এবার বলো তো দেখি শামসু, হঠাৎ কইরা কি কারণে এত ইমার্জেন্সি ভাবে আমারে ডাইকা পাঠাইলা? কি গুরুত্বপূর্ণ কথা বলবা? সেলিম ভাই, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনার কাজকাম কিন্তু আমি খুব ঢিলা দেখতেছি। দেশে এখন পর্যন্ত ডেন্ডি শাকিল অবস্থান করতেছে। ওই ভারত থেকে দেশে ঢুকলো, কিন্তু এই সম্পর্কে গোয়েন্দা বিভাগের কাছে কোনো তথ্য নাই। দেশের গোয়েন্দা বিভাগ এরকম নড়বড় হইলে হইব? বলো কি শামসু? আমি তো যতদূর জানি এই শীর্ষ সন্ত্রাসী হাজি সিদ্দিক এবং রাষ্ট্রমন্ত্রী মতির ছত্রছায়ায় বাংলাদেশ থেকে বের হয়ে গেছিল। বেশ কিছুদিন যাবৎ ভারতের বিহারে অবস্থান করতেছিল। ও আবার হঠাৎ করে কোন উদ্দেশ্য নিয়ে দেশে ঢুকলো। আইজিরে ধরার মিশনে যে আমরা 10 জন সন্ত্রাসী নিহত করছি, তার ভিতরে ওর খুবই বিশ্বস্ত এবং কাছের একটা ছোট ভাই ছিল অং সাং জ্যাকি। ওরেও আমরা ওই মিশনে অন্যদের সাথে হত্যা করি, আর এই বদলা নেওয়ার জন্যই ওই দেশে ঢুকছে। শোনেন সেলিম ভাই, আপনি এখন গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে আলোচনা করবেন। উনি দেশের গোয়েন্দা বিভাগ এরকম নড়বড় করতেছে কেন, দ্রুত ওনাকে ব্যবস্থা নিতে বলেন। আচ্ছা শামসু, ঠিক আছে, আমি আজকেই গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে এই বিষয়ে আলোচনা করতেছি। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, আপনি তাহলে এইভাবে কাজ করেন। আমাকে কাশিম টিভির ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হইব। আমি তাহলে উঠলাম। শোনেক ডন, একটা হিসাব তো কোনোভাবেই মিলাইতে পারতেছি না। এই রিয়াদের এত বড় সাহস কিভাবে হয় যে আমাদের ছেলেপেলেদের সাথে টক্কর নিয়ে ওই কলেজে ঘুরে বেড়ায়? বেশ কিছুদিন যাবতই আমি এই বিষয়টা লক্ষ্য করতেছি। রিয়াদ কেমন যেন আগের চাইতে অনেক পাওয়ার দেখাইয়া কলেজে দাপটের সাথে চলতেছে। ওর এতটা পাওয়ার কোথা থেকে আসতেছে রে ডন? নিশ্চয়ই ওরে পিছনে কেউ
ব্রেকআপ দিতেছে। তাছাড়া ওর এত সাহস হওয়ার তো কোনো কথা না। আসলে কি আর বলবো বলেন, এই সব কিছুর মূলে আছে ওই বুড়া জিন শফিক। ওই রিয়াদকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বুঝাইয়া রিয়াদ এরকম উশৃঙ্খল বানাইয়া ফেলাইছে। এই বুড়া জিনের যুক্তিতেই এগুলো হইতেছে। তাহলে শফিক চাচা এখন আমাদের সাথে পাঙ্গা নিয়া চলতে চাইতেছে, তাই না? খারা, ওর মজা দেখাইতেছি। তুই তাড়াতাড়ি গাড়ি চালা, আগে কলেজে যাই।